জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি শুভসাচী শুরু করছি স্পেশাল 24। রাশিয়ার মতো একটা বিশাল দেশ, যে দেশের S-400 দিয়ে পাকিস্তানকে সামলে দিয়েছি আমরা, সেই দেশের ৩-৪ হাজার কিলোমিটার ভেতরে ড্রোন হামলা ইউক্রেনের, তছনছ রাশিয়ার একাধিক সেনাঘাঁটি। সাম্প্রতিক কোনো যুদ্ধে রাশিয়ার এত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করতে পারছে না কেউ। ক্ষতির পরিমাণ রাশিয়ার তরফে এখনও খোলাখুলিভাবে জানানো হচ্ছে না। এই অবস্থায় রাশিয়ার পাল্টা মার কি হবে তা নিয়ে বাড়ছে চিন্তা। ভয়ঙ্কর অশান্তির কিনারায় দাঁড়িয়ে বিশ্ব। সৌজন্যে ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব। একেবারে অপ্রত্যাশিত দুঃসাহসিক আঘাত। রাশিয়ার ভেতরে ঢুকে রাশিয়ার একাধিক সেনা ঘাঁটি তছনছ করে দিল ইউক্রেনের ড্রোন। ধ্বংস রাশিয়ার 40-এর বেশি যুদ্ধ বিমান। ইউক্রেনের দাবি তাদের ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার কয়েকশো চপার, হাজার খানেক ট্যাঙ্ক, জেট, এমনকি যুদ্ধজাহাজ, সাবমেরিনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের দাবি। ক্ষয়ক্ষতির যা বহর, বিশেষজ্ঞরা বলছেন এটা রাশিয়ার পার্ল হারবার। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমেরিকার নৌ ও বিমান সেনা ঘাঁটি পার্ল হারবারে আচমকাই হামলা চালায় জাপানের বায়ুসেনা। 4000 মাইল উড়ে এসে জাপান যে এভাবে হামলা চালাতে পারে তা ভাবতে পারেনি কেউ। ফলে কার্যত পড়ে পড়ে মার খেতে হয়েছিল মার্কিন সেনাকে। 1941-এর 7ই ডিসেম্বর 4000 কিলোমিটার পার করে জাপানের অন্তত 360টি যুদ্ধ বিমান হামলা চালায় আমেরিকার পার্ল হারবারে। প্রায় 2500-এর কাছাকাছি মার্কিন নৌসেনা নিহত হন। 8টি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে ডুবে যায় 4টি। আমেরিকার 300টির বেশি বিমান ধ্বংস হয়ে যায়। পার্ল হারবারে জাপানি হামলার আগে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায়নি আমেরিকা। তারা যুদ্ধ ঘোষণা করে পরের দিন 8ই ডিসেম্বর। রাশিয়া ইউক্রেন হামলার পর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এ যেন রাশিয়ার পার্ল হারবার। ইউক্রেন সীমান্ত পার করে রাশিয়ার মধ্যে 4000 কিলোমিটারের বেশি ভেতরে ঢুকে হামলা হয়েছে। 117টি ড্রোন দিয়ে হামলা চলে ইউক্রেনের। 40টির বেশি রাশিয়ান বম্বার ফাইটার জেট ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে রাশিয়ার Tu-95, Tu-22M এর মতো বিমান। ইউক্রেনের দাবি রাশিয়ার বিমান ছাড়াও একাধিক ট্যাঙ্ক, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, সাবমেরিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সেভারোমরসক এলাকায় হামলার ফুটেজ সামনে এসেছে। $7 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে রাশিয়ার। ইউক্রেনের দাবি সেভারোমরসক এলাকায় রাশিয়ার একাধিক সাবমেরিন ছিল। ইভানোভা, রায়াজান, মুরমানস্ক, ইরকুটস্ক, এই 5 সেনা ঘাঁটিতে হামলা হয়েছে বলে রাশিয়াও স্বীকার করেছে। এছাড়াও আরও 4টি সেনা ঘাঁটিতে হামলা চলেছে বলে খবর। সার্বিক ক্ষয়ক্ষতি বিশাল নিঃসন্দেহে, কিন্তু কত তা নিয়ে এখনো চুপ মস্কো। এর আগে রবিবার ইউক্রেনে 472টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল রাশিয়া। অন্তত 7টি মিসাইল হামলাও হয়েছে ইউক্রেনে। ইউক্রেনের অন্তত 18টি জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া। আমেরিকার পার্ল হারবারে জাপানের হামলা ছিল 1941 সালের 7 ডিসেম্বর।
1945-এর অগস্টে হিরোশিমা আর নাগাসাকি। ফলে ইউক্রেনে হামলার পর রাশিয়ার প্রত্যাঘাত কোন স্তরে যায় তাই নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি কিভাবে পাক হামলা সামলে দিয়েছে রাশিয়ার S-400, অথচ রাশিয়া সামলাতে পারল না ইউক্রেনের ড্রোন হামলা। সীমান্ত পেরিয়ে রাশিয়ার মধ্যে ডিস্টেন্স প্রায় 4000 কিলোমিটার, তারও বেশি হামলা চলেছে। কিভাবে? ট্রোজান হর্সের কথা বলছেন অনেকে। ফিরে আসছে ট্রয় ধ্বংসের ইতিহাস। সেই কায়দায় ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব। 1.5 বছর ধরে প্ল্যানিং, সাকসেসফুল অপারেশন। তখন গ্রিস আর ট্রয়ের মধ্যে তুমুল যুদ্ধ। টানা 9 বছর ধরে ট্রয় দখলের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রিকরা। ট্রয়ের প্রাচীর ভেদ করা অসম্ভব হয়ে পড়ছিল। তখনই নয়া পরিকল্পনা গ্রিক বীর অডিসিউসের। ট্রয়ের প্রাচীর ভেদ করতে দুর্দান্ত পরিকল্পনা করল অডিসিউস। বিশাল এক কাঠের ঘোড়া তৈরি করা হয়। সেই ঘোড়ার শরীর ছিল ফাঁপা। অন্তত 20 জন গ্রিক বীর সেই ঘোড়ায় থাকেন লুকিয়ে। অন্যদিকে ট্রয় অবরুদ্ধ করে থাকা গ্রিক বীররা অবস্থান থেকে সরে যায়। ট্রয় ভাবে রণভঙ্গ দিয়েছে গ্রিকরা। খুশিতে তখন আত্মহারা তারা। কিন্তু ট্রয়ের বাইরে বিশাল সেই কাঠের ঘোড়া নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। সাইনন নামে এক সাধারণ লোক লাগাতার প্ররোচনা দেওয়া শুরু করে, প্রস্তাব দেয় ঘোড়াটাকে ভেতরে আনা হোক। বিশাল কাঠের ঘোড়া ট্রয়ের মধ্যে আনা হয়। ট্রয় প্রাচীরের ভেতরে গিয়ে রাখা হয় সেই ঘোড়াকে। রাত হলে ঘোড়ার পেরেক খুলে আলগা করে দেয় সাইনন। বেরিয়ে আসে রাতে গ্রিক যোদ্ধারা। ট্রয় নগরীর উপকূলে পৌঁছে যায় গ্রিক সেনারাও। তারপরেই লাগাতার আক্রমণ। পর্যুদস্ত হয় ট্রয়। ট্রয় নগরীর ধ্বংসের কারণ সেই কাঠের ঘোড়া, যাকে বলা হয় ট্রোজান হর্স। ঠিক সেই কায়দায় রাশিয়ায় হামলা ইউক্রেনের, যার পোশাকি নাম অপারেশন স্পাইডার ওয়েব। 18 মাস ধরে নিখুঁত পরিকল্পনা চালান ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের প্রধান ভাসিল মালিউক। তত্ত্বাবধানে ছিলেন খোদ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কন্টেনারে করে ইউক্রেন থেকে রাশিয়ায় পাচার করা হয় একাধিক ড্রোন। একাধিক রাশিয়ান ট্রাক ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করা হয়। ট্রাকে করে ড্রোন সমেত সেই কন্টেনার চলে যায় রাশিয়ার বিভিন্ন প্রান্তে। সেনা ঘাঁটির কাছাকাছি পৌঁছে যায় ইউক্রেনের ড্রোন বোঝাই ট্রাকগুলো। কন্টেনারের ঢাকা খুলে যায়, বেরিয়ে আসে ইউক্রেনের ঝাঁকে ঝাঁকে ড্রোন। কিছু বুঝে ওঠার আগেই টার্গেটে আছড়ে পড়ে আত্মঘাতী ড্রোনগুলি। ফলে ড্রোন ইন্টারসেপ্ট করে তা ধ্বংস করার সময়ই পাননি রাশিয়ান সেনা। গ্রিকদের ট্রোজান হর্সের মতোই রাশিয়া তার দেশেরই ট্রাকে ভরে ড্রোন পৌঁছে যায়। তারপরেই তছনছ হয় একের পর এক রাশিয়ান সেনা ঘাঁটি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ঠিক কিভাবেই অপারেশন স্পাইডার ওয়েবটা হলো একেবারে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি ঠিক কি করেছিল ইউক্রেন। এই হামলা হয়ে গেল, আর আজকে ইস্তানবুলে রাশিয়া আর ইউক্রেনের শান্তি বৈঠক। বৈঠকের আগের রাতেই তছনছ করে দেওয়া হয়েছে রাশিয়ার একাধিক সেনা ঘাঁটি। অপারেশন স্পাইডার ওয়েব যার কথা বলছি। ফলে খুব স্বাভাবিকভাবে শান্তি চুক্তি সেটা মোটামুটিভাবে 20 বাও জলে তা বলাই যায়, যদিও এখনো পর্যন্ত আলোচনা চলছে এবং তুরস্ক সেখানে মধ্যস্থতা করছে। এখনো পর্যন্ত চলছে আলোচনা। হামলার পর যুদ্ধবিরতি চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়াও অনড় তার আগের অবস্থানে। ফলে যুদ্ধের ব্যাপকতা আরও বাড়ার আশঙ্কা এখনো পর্যন্ত থেকে যাচ্ছে। বিশেষ করে রাশিয়ার প্রত্যাঘাতের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে গোটা বিশ্বকে।
তুরস্কে শান্তি বৈঠকে রাশিয়ার ইউক্রেন, কিন্তু যেভাবে অপারেশন স্পাইডার ওয়েবে ক্ষত তৈরি হয়েছে রাশিয়ার বুকে, তাতে কোন শান্তির বাণী ভোলাবে মস্কোকে, তা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। ইউক্রেনের উপবিদেশমন্ত্রী এসেছেন তুরস্কের ইস্তানবুলে, এসেছেন রাশিয়ান প্রতিনিধিরা। আলোচনা হবে শান্তির, কিন্তু কোন জায়গায়, দুপক্ষের দাবি দাবা। ইউক্রেন জানিয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি করতে হবে। বাকি যুদ্ধবন্দী যারা রাশিয়ায় রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। রাশিয়ায় অপহৃত ইউক্রেনের শিশুদেরও মুক্তি চেয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। দুই দেশের যুদ্ধবন্দীদের একপ্রস্তর লেনদেন আগেই হয়েছে, কিন্তু জেলেনস্কির সব দাবি মানতে নারাজ ভ্লাদিমির পুতিন। এখনই যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি নয়। রাশিয়া চাইছে নেটো এবং পশ্চিমী দেশগুলি যেভাবে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে, সাহায্য করছে, হস্তক্ষেপ করছে, তা বন্ধ করতে হবে। সেনা সক্রিয়তা ইউক্রেন কমাক, এটা চাইছে রাশিয়া। ইউক্রেনের 4 অঞ্চল নতুন করে দখল করে রেখেছে রাশিয়া: ডনেস্ক, লুগান্স্ক, জাপোরিজিয়া আর খেরসন। এই সব দখল করা এলাকা রাশিয়াকেই ছেড়ে দিতে হবে, এমনটাই দাবি পুতিনের। 2014-এ এই 4 এলাকা ছাড়াও ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। ইউক্রেন অবশ্য এই 5 এলাকায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। নেটোয়ে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়েই মূল অশান্তির শুরু। এই মূল জায়গাটি নিয়ে এখনও দুই দেশের মতান্তর থেকে গিয়েছে। ট্রাম্প চেষ্টা করেও পারছেন না। গোটা ইউরোপ রাশিয়াকে শত্রু হিসেবে ভাবতে শুরু করেছে। পাল্টা নেটো ও ইউরোপ ব্রিটেনকে বিপদ হিসেবে দেখছে রাশিয়া। এই অবস্থায় ইউক্রেনের এই মারাত্মক আক্রমণ শান্তি বিষ বাঁও জলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে কি আরও ভয়ঙ্কর যুদ্ধের দিকেই ভবিষ্যৎ? সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে পশ্চিমা দেশগুলি? ফের ফিরে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধের চর্চা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মাথায় রাখতে হবে, ইউক্রেন আর রাশিয়ার এই সংঘাত থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন ভোটে লড়ার কথা বলছিলেন, তার ক্যাম্পেনের মধ্যেই ছিল যে তিনি ক্ষমতায় আসলে সঙ্গে সঙ্গে যুদ্ধ থামিয়ে দেবেন। কোথায় যুদ্ধ থেমেছে? গাজায় আক্রমণ আরও জোরদার করেছে ইসরায়েল, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো পর্যন্ত চলছে। উল্টে ভারত পাকিস্তান সিজ ফায়ার নিয়েও ট্রাম্প বড় বড় কথা বলেছেন, গায়ে মানে না আপনি মোড়ল। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ভাই ভাই বলে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা করেও পারেননি। এই অবস্থায় ইউরোপ আর রাশিয়া পরস্পরকে শত্রু দেশ হিসেবে ভাবে। ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার রাশিয়াকে টার্গেট করে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার কথা বলছেন। এখান থেকেই বিকল্প শক্তি অক্ষের কথা ভাবছে রাশিয়া। কতটা সম্ভব হবে সে তো ভবিষ্যতই বলবে, কিন্তু যদি রাশিয়ার প্রস্তাব মেনে এই নয়া অক্ষ তৈরি হয়, তাহলে তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। রাশিয়ার প্রস্তাবিত সেই বিকল্প শক্তি অক্ষটির নাম রাশিয়া, চীন, ভারত। গত 29 মে ইউরেশিয়া নিরাপত্তা সম্মেলন ছিল রাশিয়ার পার্ম শহরে। সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ বলেন, আইআরসির ত্রিপাক্ষিক জোটকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। আইআরসি অর্থাৎ ইন্ডিয়া, রাশিয়া, চায়না। এশিয়া উপমহাদেশে এই 3 বড় শক্তির সখ্যতার এই ভাবনা ছিল তৎকালীন রাশিয়ান প্রধানমন্ত্রী ইয়েভগেনি প্রিমাকভের। 1990 দশকের শেষ থেকে রাশিয়া এই জোটের চেষ্টা চালিয়ে আসছে। বিশেষজ্ঞদের দাবি, এই জোট ভাবনা থেকেই নাকি ব্রিক্সের শুরু। গত বছর রাশিয়ার কাজান শহরে যখন ব্রিক্সের সম্মেলন হয়, সেখানে জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন। পুতিন চেষ্টা করেছিলেন, পারেননি। প্রায় 20 বারের বেশি এই 3 দেশের বৈঠক হয়েছে, কিন্তু বিশ্বাসযোগ্যতা রাখতে পারেনি চীন। 2020 গালওয়ান,
দীর্ঘদিন পর চীনের সঙ্গে বড়সড় সংঘর্ষ। ভারতের কাছে নতুন করে বিপদের হয়ে দেখা দিল চীন। পাকিস্তানের পাশাপাশি খুলে গেল চীনের সঙ্গে যুদ্ধের ফ্রন্টও। গালওয়ানের পরেই ভারত পশ্চিমের দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়। চীনকে আটকাতে তৈরি হয় কোয়াড, যাতে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দেয় ভারতও। আমেরিকা ছাড়াও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অন্য মাত্রা পায়। রাশিয়া বিরোধী দেশগুলির সঙ্গে ভারতের বেড়ে চলা বন্ধুত্ব কপালে ভাঁজ ফেলেছে রাশিয়ার। এই অবস্থায় বিশ্বাসঘাতক চীনকে না সামলালে এই আইআরসির জোট অলীক কল্পনা। বছরের শুরুতে ভারত আর চীন সম্পর্কের বরফ অনেকটাই গলতে শুরু করেছিল। দুই দেশের সেনা সংযত থাকার আশ্বাস দিয়েছিল, কিন্তু অপারেশন সিঁদুরে যেভাবে চীন প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন জানায়, তাতে সেই সম্পর্কে চোনা পড়ে আবারও। ফলে ভারতের নয়, রাশিয়ারই এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই ভারত চীন সম্পর্কের চাপানুতর। বিশ্বের বড় ভাই হিসেবে আমেরিকাকে ছাপিয়ে উঠে আসছে চীন। চীনকে আটকাতে ভারতের সঙ্গে হাত মেলাতে আগ্রহী একাধিক পশ্চিমা দেশ সহ আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের আগমন সহজ হিসেব কিছুটা এলোমেলো করেছে ঠিকই, কিন্তু নয়া সমীকরণের পরিবর্তন খুব একটা হয়নি। এই জটিল আবর্তে ভারত বরাবর নিরপেক্ষ থাকার পক্ষপাতী। যদিও রাশিয়ার ক্ষতি করে নয়, সেই জায়গায় বন্ধুত্বের এই অন্তরঙ্গতার দাবিতেই রাশিয়া চাইছে চীন ভারত ঝামেলা মিটুক, তৈরি হোক এক ত্রিপাক্ষিক মহা শক্তিশালী জোট। আদৌ কি সম্ভব? আদৌ কি চীনকে বিশ্বাস করা সম্ভব? নাকি গত কয়েকদিন ধরে ট্রাম্পের খামখেয়ালিপনায় ভারতও ভাবছে আমেরিকাকেও পুরোপুরি বিশ্বাস করা যায় না? সেই জায়গায় প্রতিবেশী যদি কথা দেয়, বন্ধুত্ব এখনো সম্ভব? রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে আন্তর্জাতিক সম্পর্কে এখন নানান অঙ্ক, নানান সমীকরণ। জল মাপছে নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গোটা বিশ্বই এই মুহূর্তে জল মাপছে, কারণ তুরস্কে এখনো পর্যন্ত রাশিয়া আর ইউক্রেনের শান্তি বৈঠক চলছে। বৈঠক থেকে কি উঠে আসে সেদিকে নজর রাখছে গোটা বিশ্ব, কারণ বৈঠক যদি ভেস্তে যায় তাহলে ইউক্রেনকে রাশিয়ার চরম প্রত্যাঘাত সহ্য করতে হবে। একটা দেশ চাইলে হয়তো পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারে না অন্য দেশে, কিন্তু মাথায় রাখতে হবে পরমাণু বোমার ইকুইভ্যালেন্ট সমকক্ষ অস্ত্র কিন্তু প্রত্যেকটা দেশের কাছেই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইউক্রেনে যদি সেরকম একটা হামলা হয়, তা কিন্তু গোটা পশ্চিমা দুনিয়ার টনক নাড়িয়ে দেবে। এই জায়গায় দাঁড়িয়ে সংঘাত কি আরও বাড়বে, নাকি আজকে এই শান্তি বৈঠক থেকে কোনো সমাধান উঠে আসবে? এই যদি পরিস্থিতি চলতে থাকে, যদি ঝামেলা আরও বাড়ে, তাহলে কি অবস্থান হবে নয়াদিল্লির? গোটা পরিস্থিতির দিকেই নজর রাখছি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।